আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। অধ্যাপক কলিমুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, একটা প্রসঙ্গ নিয়ে আমি আপনার সঙ্গে যে প্রসঙ্গের কথা বলতে চাই, অনেকের কাছে এটা একটু সেন্সিটিভ মনে হতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের সীমান্তবর্তী রাষ্ট্র যে মিয়ানমারের, যে এখানে ওই কর্নারে আপনার আরাকান যে আর্মি আছে তারা কিছু জায়গা দখল করেছে। এটা আমরা দেখেছি। তাদের সঙ্গে মিয়ানমারের যে জান্তা সরকার আছে তাদের সঙ্গে যে বিরোধ, সেই বিরোধে, এবং এটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে কদিন আগে তাদের একটা গ্রুপ আমাদের দেশের অভ্যন্তরে প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল এবং তারা এখানে নানা রকম আনন্দ উৎসব করে চলে গেছে। তারপর সেই দৃশ্য তারা আবার সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। এখন প্রশ্নটা হলো যে তারা আমাদের এখানে কি করে ঢুকলো, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী কি করলো আসলে। আবার অনেকে ভারতীয় পত্রপত্রিকা দেখলাম সেটাকে তারা ভিন্নভাবে উপস্থাপন করলো। এখন এই যে পুরো বিষয়টা, আমার ধারণায় সবই আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। আপনি কিভাবে জানেন এবং আপনি কিভাবে মূল্যায়ন করেন, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। যেই টেরেনের কথা আপনি বলছেন, এই টেরেনটা বাংলাদেশের সর্বোচ্চ টেরেন, অর্থাৎ বান্দরবান পার্বত্য জেলা। এই টেরেনে দীর্ঘদিন কাজ করবার, একটা সরজমিনে কাজ করবার অভিজ্ঞতা আমার এবং আমার পরিবারের আছে। আমার পিতৃদেব তিনি আপনার একটি ইনিশিয়েটিভ নিয়েছিলেন, যেটার নাম ছিল ম্রোচেট, ম্রো চ্যান চাপ উংরাতিয়া, অর্থাৎ ম্রো জাতির আত্ম উন্নয়নের প্রচেষ্টা। বান্দরবানে এই যে পুরো জেলা এবং রাঙামাটির কিছু অংশ নিয়ে গঠিত বোমাং সার্কেল, অর্থাৎ বোমাং রাজার এলাকা। বোমাংরা বেসিক্যালি মারমা, সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী এই অঞ্চলের। দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে ম্রো, যাদেরকে বাংলায় আমরা মুরং বলি, চিটং এর ভাষায় মুরিঙ্গা বলি। এখন এই মুরং বা ম্রো এবং তাদের নিকটতম গোষ্ঠী হচ্ছে খুমি, এই দুই জাতি নিয়ে ম্রোচেট কাজ করেছে দীর্ঘদিন ধরে। পুরো বান্দরবান জুড়ে 25টি প্রি প্রাইমারি স্কুল আমরা পরিচালনা করেছি অক্সফামের সহায়তায়। আমার পিতৃদেবের লোকান্তরের পরে আমি সভাপতি হিসেবে কাজ করেছি এবং তারপর এর উপদেষ্টায় রূপান্তরিত হয়েছি। ফলে আপনার এই যে বাজালিয়া বলে যে মৌজাটি আছে সাতকানিয়া চট্টগ্রামে, সেটা হচ্ছে সর্বশেষ প্রান্ত। তারপরেই কিন্তু সুয়ালক মৌজা শুরু। এই সুয়ালক মৌজায় আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে রাবার বাগান করা হয়েছিল 25 একর জায়গা জুড়ে, এবং সেই কারণেও আমাদের একটা সংযোগ এই অঞ্চলের সঙ্গে ছিল। এখন আমাদের এই যে শিক্ষা প্রদানের যে প্রয়াস, তার মাধ্যমে অনেকেই শিক্ষিত হয়েছেন এই অঞ্চলে। এবং সংশ্লিষ্ট যে জায়গাটির কথা আপনি বলছেন সেটি থানসি। এই থানসির আপনার যিনি এনলাইটেন্ড চেয়ারম্যান ছিলেন খামলাই ম্রো, তিনি আমাদের এই ম্রোচেটেরই একজন সদস্য। এবং এই উপজেলা বা এই অঞ্চলে এই জল উৎসব বা ওয়াটার ফেস্টিভ্যাল সেটিতে আপনার এই আরাকান আর্মির সদস্যগণ বা ভলান্টিয়ারগণ তারা অংশগ্রহণ করেছিলেন। সেই ফুটেজই চারদিকে ছড়িয়ে পড়েছে এবং আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যদের নাকের ডগায় এই কাণ্ডগুলো হয়েছে এবং প্রায় 10 কিলোমিটার দেশের অভ্যন্তরে। এখন ধরুন, আপনি যদি কারো চিকিৎসার প্রয়োজনে, জীবন রক্ষার প্রয়োজনে সীমান্ত অতিক্রম করেন বিনা পাসপোর্ট এবং ভিসাতে, তাহলে সেটা একটা কত বড় অপরাধ, সেটা কিন্তু আমরা আমাদের জাতীয় একজন ব্যক্তিত্ব, আমাদের যিনি আগে সিভিল সার্ভিসে ছিলেন, ম্যাজিস্ট্রেসি করেছেন এবং বিএনপির একজন শীর্ষ নেতা, তিনি হঠাৎ আবিষ্কার করলেন যে তিনি ভারতের মেঘালয় রাজ্যে এসে উপনীত হয়েছেন সংজ্ঞাহীন অবস্থায়, এবং তিনি সম্প্রতি আবার যথেষ্ট সক্রিয় হয়েছেন। এই জন্য তাকে জেল জরিমানা অনেক কিছু মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি আর নাম বললাম না। এই একটি উদাহরণ দিয়ে বোঝা যায় যে কত বড় গর্হিত কাণ্ড ঘটেছে এই সীমান্ত অতিক্রমের ব্যাপারটি দিয়ে। এখন এমন হতে পারে আমরা অ্যাজ এ ম্যাটার অফ পলিসি
দিদেন মাশরেকে পাকিস্তান যখন ছিল এই দেশ, তখন আপনার এই গুলশানি আমাদের অভিজাত এলাকা, মাদানির সৃষ্টি, যিনি ডিআইটির চেয়ারম্যান ছিলেন, তার সৃজন করা এলাকা। এখানে আপনার লালডেঙ্গা এবং ফিজোর মতো আপনার আউটল, ভারতের মিজোরাম এবং নাগাল্যান্ডের বিদ্রোহী গোষ্ঠীর নেতৃবৃন্দ, তারা কিন্তু বসবাস করেছেন পাকিস্তান অথরিটির নাকের ডগায়। পরবর্তীতে পরেশ বড়ুয়ার কথা আমরা কিন্তু শুনেছি। এবং একই ঘটনায় আপনার এই ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের কন্যা সাজনীন হত্যার কাণ্ডটিও ঘটেছে। একটার সঙ্গে একটা অনেক যোগসূত্র আছে, সেজন্য আমি বিষয়গুলো উল্লেখ করছি। আর পরবর্তীতে যখন শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পর ভারতের সঙ্গে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ যতগুলো জায়গায় আমাদের বৃহত্তর সিলেটে টিএনভি বলুন, উলফা বলুন, তাদের যে অ্যামুনেশন গুলো লুক্কায়িত ছিল সেগুলো কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং আপনার এই যে ধরিয়ে দেওয়ার যে ব্যাপারটা, তার মধ্য দিয়ে তারা ভালনারেবল ফিল করে। এবং একই রকম প্রক্রিয়া একটা পর্যায়ে আপনার লালডেঙ্গা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হন, এবং যে ট্রুস বা চুক্তি বা অ্যাকর্ড, তার মধ্য দিয়ে প্রভিশন রেখে দেন যে কেন্দ্রীয় সরকার অনুমতি ছাড়াই মিজোরাম ইচ্ছা করলে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে। আর এই ল্যান্ডলকড এই যে স্টেট অফ মিজোরাম, মিজোরামের আপনার যিনি গভর্নর, তার যিনি সচিব ফালমুয়ানা, তিনি আমার সহপাঠী ছিলেন ইংল্যান্ডে। তার কাছ থেকেও ফ্রম হর্সেস মাউথ এই এলাকার খোঁজ খবরগুলো পেয়েছি। এবং আপনার এই টেরেইনে 2700 বছর আগে আসেরীয় আপনার যে পারসিকিউশন, তার সম্মুখীন হয়ে লেভেন্ট থেকে, অর্থাৎ ভূমধ্য সাগরের পূর্ব তীর থেকে ইসরায়েলাইটদের যে 12টি ট্রাইব বা গোত্র, তার মধ্যে 10টি হারিয়ে গিয়েছিল, লস্ট হয়ে গিয়েছিল। তার মধ্যে একটি এই বিশাল পথ অতিক্রম করে আপনার এসে থিতু হয়েছিল মিজোরাম এবং মণিপুরে 2700 বছর আগে। তারা বনি মানাসা। এই বনি মানাসাদের উত্তরসূরি যারা, তারা মিসেস গোল্ডা মায়ার যখন প্রাইম মিনিস্টার ছিলেন ইসরায়েলের, তখন তার কাছে চিঠি লেখেন দাবি করে যে তাদের অধিকার আছে ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণের, এই জন্যে যে তারা জু। তখন মিসেস গোল্ডা মেয়ার তাদের এই দাবি কতটুকু সত্যি সেটি যাচাই করবার জন্য ইসরায়েলের চিফ রেবাই, অর্থাৎ প্রধান ধর্মযাজক, যিনি ইহুদি ধর্মযাজক, তাকে আইজল, যেটি মিজোরামের রাজধানী, সেখানে পাঠিয়েছিলেন। এবং তিনি আপনার এই পুরো বৃত্তান্ত শুনে, খোঁজ খবর নিয়ে, ওল্ড টেস্টামেন্ট স্টোরির সঙ্গে, তওরার সঙ্গে মিল খুঁজে পেয়ে তাদের স্থানীয় যে উপাখ্যানের, তিনি ঘোষণা দিয়েছিলেন যে এরা জেনুইনলি বনি মানাসার উত্তরসূরি। এবং তার উপর ভিত্তি করে আলিয়া, যেটাকে বলে, অর্থাৎ ফিরে যাওয়া, সেই প্রক্রিয়াটি শুরু হয়। ভারত ন্যাচারালি খুব একটা কমফোর্টেবল ছিল না বিষয়টা নিয়ে, ফলে এরা দলে দলে কাঠমান্ডুতে গিয়ে হাজির হয়, নেপালের রাজধানী। এবং সেখানে লাজিমপাট এলাকায় ইসরায়েলের যে দূতাবাস আছে, তার মধ্য দিয়ে ইমিগ্রেশন ভিসা নিয়ে কাঠমান্ডু থেকে আল ইসরায়েলের যে জাতীয় পতাকাবাহী বিমান, তাতে করে তারা গিয়ে তেল আভিভে উপনীত হয়। এবং বেনগুরিয়ন এয়ারপোর্টে তার ইমিগ্রেশনের ব্যবস্থা হয়। এইরকম ভাবে প্রায় 12,000 মিজো যখন চলে যান। এখন ইসরায়েলের সমস্যা হলো, ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ নাই, আর কত বেশি লোক তারা অ্যাবজর্ভ করবে। তো ফলে তারা সেখানে ক্ষান্ত দেয়। এবং ইতনা বছরে এই সময়ের মধ্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সে মেজররা যোগ দেয় এবং লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত র্যাঙ্কে উপনীত হতে সমর্থ হয়। এবং আমরা একটু আরাকান প্রসঙ্গে এই এলাকাটা যদি আসি, আমরা ডিটেইলে গেলে হয়তো আমরা খেয়ে হারিয়ে ফেলবো। সিচুয়েশনটা এর সঙ্গে কিন্তু এটা যোগসূত্র আছে, সেজন্য আমি বলছি, এমনি এমনি বলছি না। কারণ এটা যদি আপনি না ধরতে পারেন, তাহলে এটার স্বরূপ কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা কিন্তু বোঝা যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু সংক্ষেপে বলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমি যেটা বলছি, আপনার এই যে গোষ্ঠী, তার হাত ধরে আপনার দ্বিতীয় ইসরায়েল গঠনের একটি পরিকল্পনা আছে এই অঞ্চলে, রিড্রয়িং অফ দ্য অঞ্চলে। জি, সেজন্যই আমার এই বক্তব্য হাজির করা। আপনি খেয়াল করেন, এই যে সম্প্রতি যে গাজা মাস চার্চ আমরা করছি না ঢাকায়, এই গাজাতে যে আমাদের
ফিলিস্তিনিদের নিধনের কাজটি যেটি হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত থেকে, মিজোরাম থেকে, মণিপুর থেকে যাওয়া মানাসা কনস্ক্রিপ্টরা। তারা ভলান্টিয়াররা গিয়েছে হাজার হাজার, এবং গিয়ে এই যুদ্ধ সফল করবার জন্য ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তাদের ধর্মীয় দায়িত্ব মনে করে, কর্তব্য মনে করে। এখন এই যে অঞ্চলটি, এখানে একটা হুট করে তো ঘটনাটি ঘটেনি। শহীদ জিয়াউর রহমানের শাসন আমলে এখানে আমাদের বান্দরবান পার্বত্য এলাকায় নতুন একটি ধর্ম প্রচার হয়েছিল, এটির নাম হচ্ছে ক্রামা। এই ক্রামা ধর্মের যিনি প্রবর্তক বা নবী, তিনি এসেছিলেন আইজল থেকে, ম্যানলে, এবং তিনি এই যে নন লিটারেট সোসাইটি, অ্যানথ্রোপোলজিক্যাল টার্ম যেটা, যে ম্রো এবং খুমিদের কোনো লিখিত বর্ণমালা ছিল না, এইটি তিনি প্রদান করেন। এবং যে প্যাকেজটা প্রদান করেন এটি জুডায়ো ক্রিশ্চিয়ান বুদ্ধিস্ট একটা প্যাকেজ, 3 ধর্মের সমন্বয়। এবং তিনি হঠাৎ অন্তরালে চলে যান এবং বলে যান যে আবার ফিরে আসবেন। তো ফলে এই যে গ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে কনভার্সনের এবং ফ্যামিলিয়ারাইজেশন উইথ জুডাইজম, সেটি কিন্তু প্রাথমিক ধাপ। এবং বর্ণমালা প্রদান করা হয়েছে, তার উপর ভিত্তি করে স্ক্রিপচার তৈরির প্রক্রিয়া চলছে। এখন এই যে গসপেল, ওল্ড টেস্টামেন্ট, তরা, এই বিষয়গুলো সঙ্গে একদম ফ্যামিলিয়ারিটি তৈরি হয়েছে। এমনকি আমাদের সাজেক ভ্যালিতে আমি উল্লেখ পেয়েছি একটি ইহুদি আপনার জনবসতি গড়ে উঠেছিল, সর্বশেষ খবর আমি জানি না, কিন্তু এই যে লোকজন যারা ইসরায়েল থেকে হেঁটে আপনার মিজোরাম অব্দি এসে তখন তো আর সীমান্ত একই ছিল, আলাদা ছিল না, পার্বত্য চট্টগ্রাম এবং আপনার মিজোরামে, তারা এখানে পর্যন্ত এসে উপনীত হয়েছে। বাকি যে জুরা, বাঙালি জু যারা, তারা এই অঞ্চলে এসছেন, তাদেরকে বলা ইরাকি জু, এবং তারা আপনার বাগদাদি জু, তারা ওখান থেকে এসছেন, পশ্চিমবঙ্গে বসতি করেছেন। এমনকি ঢাকায় জুদের বা ইহুদিদের একটি গুপ্ত উপাসনালয় ছিল, এবং 137 জন বাঙালি জু এখনো বাংলাদেশে বসবাস করেন। তারা অধিকাংশই আপনার জিহোভাজ উইটনেস এই ছদ্মনাম তারা ব্যবহার করেন পারসিকিউশনের ভয়। সর্বশেষ তাদেরকে দেখা গিয়েছিল আমাদের খুব জনপ্রিয় সিনেমা আপনার আনোয়ার হোসেন যেটাতে অভিনয় করেছিলেন, সিরাজউদ্দৌলা, সেখানে ইংরেজির ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি বাঙালি জু, মিস্টার কোয়েন, এবং তিনি রেডিও পাকিস্তানে কাজ করতেন। এবং 65 যুদ্ধে যখন ভারতের সঙ্গে পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন আবিষ্কার হয় যে ইহুদি লোক রেডিও পাকিস্তানে কাজ করছে, এবং তিনি পারসিকিউশনের ভয়ে আড়ালে আবডালে চলে যান। 71 মুক্তিযুদ্ধের পরে এই পুরো পরিবার, তারা যারা ছিলেন এখানে ঢাকায়, তারা চলে গেছেন কলকাতায়। এবং কোচিন, কলকাতার জু তারা অনেক আগেই যাওয়া শুরু করেছিলেন, আলিয়া বলে এটাকে, আমরা যেমন হিজরত বলি সেরকম আলিয়া, তারা চলে গিয়েছিলেন এই হিব্রু টার্ম আপনার জেরুজালেমে। এবং জেরুজালেমে তখন থেকেই একটা চিন্তা আছে লার্জার ইসরায়েল তৈরি গঠনের। আপনার রিভার নাইল থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে জান ল্যান্ড, সেটি বাস্তবায়নের কাজ কিন্তু চলছে এখন। গাজা খালি করে দেয়া তারই অংশ, এবং সেই অনুসারে আপনার সিরিয়ার অর্ধেকটা ইতিমধ্যে ইসরায়েলের করতলগত হয়ে গেছে, তাদের সোয়েতে চলে গেছে। এবং এইসব বেসিক্যালি জনবিরল ডেজার্ট বা সেমি অ্যারিড টেরিটরি, এগুলো বাস্তবায়ন করতে বছর খানেকের বেশি সময় লাগবে না ইসরায়েলের। আপনার এই শাতল আরব থেকে শুরু করে রিভার নাইল পর্যন্ত পুরো এলাকা জুড়ে হবে লার্জার ইসরায়েল, এবং তাতেই হয়তো তারা ক্ষান্ত হবে না। নতুন আরেকটা জুইশ স্টেট আমাদের এখানটায়, আমাদের প্রান্তে গঠনের চেষ্টা চলছে, এবং সেখানে হয়তো মণিপুরের কিয়দংশ, মিজোরাম এবং আমাদের পার্বত্য বান্দরবান, কক্সবাজার এবং চীন ও রাখাইন প্রভিন্স নিয়ে যে আপনি যে কথাটা বললেন, যে আমাদের এই এলাকায় একটা নতুন মানে আপনার ইহুদি রাষ্ট্র গড়ার যে আপনার মানে আপনি ষড়যন্ত্র দেখছেন। প্রথম না, আমি ষড়যন্ত্র বলছি না, এটা কিন্তু একটা পরিকল্পনার অংশ, একটা পরিকল্পনা। এই পরিকল্পনা যে দেখছেন, না না, এটা আমরা যারা যতই জজবার কথা বলি না কেন, রিয়ালিটি হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না, পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে তৎকালীন মাশরেকে পাকিস্তান বর্তমান বাংলাদেশের এই অবয়বে জন্ম হতো না। এবং এটি নিয়ে ডিটেইল একাডেমিক কাজ আছে। এবং জুইশ থিওক্রেটিক স্টেট আপনার ইসরায়েলের সঙ্গে সোয়াপ হিসেবে পাকিস্তান
এই মুসলিম থিওক্রেটিক স্টেটের জন্য। এটা আমার কথা হলো কি, এটা যদি হয় তাহলে আমাদের এই রিজিয়নে এখন তো তাহলে আরাকান বাহিনীর যে আপনার মনে করেন দখল করে নেওয়া একটা অঞ্চল, তাদের দখল, তো সেখানে আমাদের অবস্থানটা কি, আমাদের ভূমিকাটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা দেখুন আবারও ওই ইসরায়েলের দ্বারস্থ হতে হচ্ছে। আমাদের বাংলাদেশ রাষ্ট্রটিকে প্রথম স্বীকৃতি প্রদান করে ইসরায়েল 29 এপ্রিল 1971 সনে। কারণ 28 এপ্রিল 1971 খন্দকার মোশতাক আহমদ, আমাদের তৎকালীন প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে। তার উপর ভিত্তি করে তারা কিন্তু রেসপন্ড করেছিলেন পরের দিন। এবং এটি খন্দকার মোশতাক সৈয়দ নজরুল, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তার নির্দেশে লেখা আছে। খন্দকার মোশতাকের স্বাক্ষর করা সেই চিঠির কপি আমার কাছে আছে, তিনি পাঠিয়েছিলেন সেটি। এবং তার উপর ভিত্তি করে ইসরায়েল স্বীকৃতি প্রদান করে। লিবারেশনের পরে দ্বিতীয়বারের মতো 72 সনে আবার ইসরায়েল আমাদেরকে স্বীকার করে নেয়, কিন্তু আমরা রেসিপ্রোকেট করিনি। এটা এমন একটা রেড হেরিং এর মতো, সেটা নিয়ে এখন আমরা ভুগছি। কদিন আগে আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল এটি আবার প্রযুক্ত করা হয়েছে, এই আপনার রুব্রিকটি। এখন এদিকে যে বিষয়টা, আপনি গ্লোবালি খুব সরল অঙ্কে যদি আমরা বলি, পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি যেটি শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ইহুদি ধর্মে দীক্ষিত হয়েছেন 2 বছর 2 আগে, তার জামাতার সূত্র ধরে। তার জামাতা ইহুদি, তার কন্যা ইহুদি ধর্ম গ্রহণ করেছেন, তার স্ত্রীও ইহুদি ধর্ম গ্রহণ করেছেন। এবং তিনি খেয়াল করেন, টুক দ্য পিভটাল রোল, হি প্লেড দ্য পিভটাল রোল ইন শিফটিং ক্যাপিটাল, মানে তাদের যে জুইশ ক্যাপিটাল আপনার তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন জেরুজালেম ইজ দ্য ইটারনাল ক্যাপিটাল অফ ইসরায়েল। তিনি নিজেও সেই যে দেয়াল গাত্রে গিয়ে রোদন করেছিলেন, ক্রন্দন করেছিলেন, যেখানে আলাস্কা মসজিদ অবস্থিত, ওয়েলিং ওয়াল। এবং আপনার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাটার করে, তাদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু মিত্র হচ্ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। তো সুতরাং এই কাজটা এখন আরো সহজ হবে। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি মার্কিনদের দীর্ঘদিনের মিত্র, বন্ধু, এবং ধাপে ধাপে মানে ডেমোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেশন যেমন তাকে পরিপুষ্ট করেছে, এখন টার্ন হচ্ছে আপনার এই রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের। এবং ডেফিনেটলি 3-3বার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সরকারকে অনুরোধ করেছে ইসরায়েলের সঙ্গে নর্মালাইজ করবার জন্য রিলেশন। আমরা কিন্তু বিভিন্ন কারণে করিনি। এবং ইসরায়েলের ত্রাণ সামগ্রী আমরা গ্রহণ করেছিলাম গত কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, সিডরের পরপর ইসরায়েলের মাধ্যমে ভিয়া আপনার এই টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের এখানে সেই ত্রাণ সামগ্রী এসে পৌঁছেছে। এবং 1 সপ্তাহের মধ্যে তা বিপণন করেছে বরিশাল ডিভিশন। এবং সেটার বয়ানটা আমরা তৎকালীন খুব জনপ্রিয় 2 পৃষ্ঠার পত্রিকা 2 টাকায় পাওয়া যেত, আমাদের সময় নাইমুল ইসলাম খান সম্পাদিত, সেখানে এই বয়ানটি প্রকাশিত হয়েছিল। তো ফলে আমি কোনো রেফারেন্স ছাড়া কথা কিন্তু বলছি না। না, আমার তাহলে কি দাঁড়ালো, আমি এখন যদি আপনি একটা কনক্লুশনে আসতে চাই, তাহলে এখন যেটা ঘটলো, এই যে আরাকান আর্মি যে আমাদের এখানে আসছে যাচ্ছে, এবং এমনটাও বলা হচ্ছে যে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জান্তার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা কোনো পক্ষাবলম্বন করছি, আমাদের অবস্থানটা কি দাঁড়াচ্ছে? ইন এ ওয়ে আমরা যেটা করবো, আমরা ফ্যাসিলিটেট করছি, ইন এ ওয়ে আমরা তাদের টলারেট করছি। আমরা ইতিমধ্যে একটা অ্যারেঞ্জমেন্টে আসার চেষ্টা করছি 80,000 রোহিঙ্গাকে আপনার ফিরে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে। এবং এরা হবে কিন্তু আসলে আপনার আরাকান আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে তারা যাবে।